আমি মোহাম্মদ তামজিদ হোসেন তানিম। আমি আমি 2018 সালে যে বাংলাদেশ যে দল ছিল, যেটা জীববিজ্ঞান অলিম্পিয়াড, আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড 2018-তে ইরানের তেহরানে পার্টিসিপেট করে, আমি সেই দলের একজন সদস্য ছিলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল বিভাগের 3য় বর্ষে অধ্যয়নরত আছি। আজকে যে প্রবলেমটা আমরা সলভ করব, অ্যাকচুয়ালি সলভ না, বলা যায় যে প্রবলেমটা কি করে আমরা অ্যাপ্রোচ করব, প্রবলেমটা অ্যাপ্রোচ করার জন্য বা সলভ করার জন্য আমাদের কি কি বিষয়ে একটা বেসিক ধারণা থাকতে হবে, সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বলবো। এই প্রবলেমটা হলো আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের একটা প্রবলেম বা সমস্যা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবাই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেটা জানি। একটা স্টেম বা একটা উদ্দীপক থাকে, তাতে কিছু ফিগার থাকতে পারে। যেমন আমার এই প্রশ্নটাতে একটা স্টেম বা উদ্দীপক আছে, সাথে এইখানে 2টা ফিগার আছে, ফিগার এ এবং ফিগার বি, এবং এর সাথে টোটাল 4টা স্টেটমেন্ট বা বক্তব্য থাকে। এই আমাদেরকে এটা নির্ধারণ করতে হবে কোন বক্তব্যটা সঠিক বা ট্রু এবং কোন বক্তব্যটা মিথ্যা বা ফলস। এখন আমরা যদি এই টপিকটা নিয়ে একটু ধারণা নিতে চাই, তাহলে আমাদের আগে থেকে একটু কিছু বেসিক ধারণা নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি আগে জানতে চাই, আমরা এখানে একটা যে ফিগারটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা বার্লির যে সিড আছে, অর্থাৎ বার্লি যে বীজ আছে তার অঙ্কুরোদ্গমকাল জার্মিনেশনের সময় একটা ফিগার। এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি এই যে যেটা ভায়োলেট কালারে কালার করা আছে, এটাকে বলা হলো এন্ডোস্পার্ম, যেখানে স্টার্চ থাকে। আর এন্ডোস্পার্মের চারপাশে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল লেয়ার থাকে সেলের, যেটাকে অ্যালিউরন সেল বলে। এখন এই অ্যালিউরন সেল সহ এই এন্ডোস্পার্মকে অনেক সময় একই সাথে অ্যালিউরন বলা হয়, অর্থাৎ বলতে পারি যে এই অ্যালিউরনের ভিতর স্টার্চ থাকে। এখন প্লান্টের যখন জার্মিনেশন হয়, অর্থাৎ সিডের যখন জার্মিনেশন হয়, তখন আমরা জানি যে জার্মিনেশন হচ্ছে, তার মানে প্লান্টটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তখন তার অনেক নিউট্রিয়েন্টসের প্রয়োজন। এখন স্টার্চ হলো একটা খুবই জটিল পলিস্যাকারাইড, যেখানে অনেকগুলো গ্লুকোজনও একে অপরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধন নামে এক টাইপের বন্ধন আছে, সেই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তার মানে যেহেতু জটিল অণু, উদ্ভিদ সেজন্য স্টার্চকে সরাসরি ব্যবহার করতে পারে না তার ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের জন্য। সেই জন্য জার্মিনেশনের সময় কি হয়, স্টার্চটা ভেঙে আমাদের স্টার্চটা ভেঙে যায়। এই ক্ষেত্রে ভাঙার ক্ষেত্রে একটা এনজাইম ভূমিকা রাখে, সেটা হলো আলফা অ্যামাইলেজ। এখন এনজাইম নিয়ে তোমরা সম্ভবত সবাই জানো, যেটা হলো এক টাইপের প্রোটিন, যার সাথে অনেক সময় কিছু নন প্রোটিন অংশ যুক্ত থাকতে পারে। আর এনজাইম গুলো হলো প্রভাবক হিসেবে কাজ করে। এখন এই স্টার্চটাকে আলফা অ্যামাইলেজ ভেঙে ডেক্সট্রিন নামক একটা অলিগোস্যাকারাইড অর্থাৎ কয়েকটা মনোস্যাকারাইড বিশিষ্ট একটা কার্বোহাইড্রেটে বা শর্করাতে পরিণত করে, প্লাস হলো ম্যালটোজ নামক একটা ডাইস্যাকারাইডে পরিণত করে। এখন আমরা যদি ডেক্সট্রিন আর ম্যালটোজ কি সেটা জানতে চাই, তাহলে এটা হলো ডেক্সট্রিনের স্ট্রাকচার। এখানে আমরা প্রত্যেকটা যে এমন ষড়ভুজের মতো একটা গঠন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা হলো এক একটা গ্লুকোজনু, যে গ্লুকোজনু কিছু বন্ধনের মাধ্যমে যুক্ত। এই বন্ধনগুলাকেই বলা হয় হলো গ্লাইকোসাইডিক বন্ধন। এটা হলো ডেক্সট্রিনের গঠন। আর আমরা যদি ম্যালটোজের গঠনটা দেখতে চাই, তাহলে ম্যালটোজে হলো কেবলমাত্র 2টা গ্লুকোজনু থাকে। তার মানে ডেক্সট্রিন থেকে ম্যালটোজটা হলো অনেক সরল প্রকৃতির। আর এক্ষেত্রে বন্ধনটা গ্লাইকোসাইডিক বন্ধন হয়। এখন যদি আমরা একটু আগের স্লাইডে ফেরত যাই, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে আলফা অ্যামাইলেজটা স্টার্চকে ভেঙে ডেক্সট্রিন ও ম্যালটোজে পরিণত করতেছে। তাহলে এটা বলা যায় আমাদের ম্যালটোজের কনসেন্ট্রেশন যত বেশি হবে, তাহলে আমরা বলতে পারি যে বার্লির যে অ্যালিউরন আছে সেখানে আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটি বা কার্যকারিতা ঠিক তত বেশি হবে। অর্থাৎ আমরা ম্যালটোজ যত বেশি পরিমাণে দেখতে পাবো, আমরা বুঝতে পারবো যে আলফা অ্যামাইলেজ ঠিক তত ইফেক্টিভলি কাজ করতেছে। তাহলে এটা হলো আমাদের এখানে একটা কি পয়েন্টস, যে ম্যালটোজের কনসেন্ট্রেশন বেশি মানে আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটি বা কার্যকারিতাও বেশি। এরপর যদি আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে বুঝতে চাই, সেটা হলো আমাদের একটু জিন কি সেটা জানতে হবে। এখন জিন হলো ডিএনএ এর একটা সেগমেন্ট, যে সেগমেন্টটা আমাদের কোনো ফাংশনাল প্রোডাক্ট তৈরি করে। এখন ফাংশনাল প্রোডাক্ট 2 টাইপের হতে পারে। কিছু আছে আরএনএ, মানে যেটার পরিমাণ খুবই কম যদিও, আর বেশিরভাগ হলো প্রোটিন।
অর্থাৎ ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয় অথবা আরএনএ তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন তৈরি হয় আর কি। এখন ডিএনএ থেকে যে প্রোটিন তৈরি হবে, এখন ডিএনএ থাকে হলো নিউক্লিয়াসে, আর প্রোটিন তৈরির জন্য যে মেশিনারি অর্থাৎ রাইবোজোম, সেই রাইবোজোম থেকে সাইটোপ্লাজমে। এখন ডিএনএ তো সাইটোপ্লাজমে আসতে পারবে না নিউক্লিয়াস থেকে বেরিয়ে, সেই জন্য ডিএনএ হলো একটা মেসেঞ্জার তৈরি করে, অর্থাৎ একটা বার্তাবাহক তৈরি করে। সেই মেসেঞ্জার হিসেবে কাজ করে হলো এক টাইপের আরএনএ, যাকে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ বলা হয়। সেই মেসেঞ্জার আরএনএটা ডিএনএ থেকে তার প্রোটিন তৈরির সকল ইনফরমেশন নিজের মধ্যে নিয়ে নেয়, দেন আরএনএটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে সাইটোপ্লাজমে চলে যায়, যেখানে রাইবোজোম আছে। দেন রাইবোজোমে যে এমআরএনএটা প্রোটিন তৈরি করে। এখন এই যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরির প্রক্রিয়া, তাকে বলা হয় হলো ট্রান্সক্রিপশন, যেটা নিউক্লিয়াসে ঘটে। আর আরএনএ থেকে যে প্রোটিন তৈরির প্রক্রিয়া, তাকে বলা হয় ট্রান্সলেশন, যেটা সাইটোপ্লাজমে ঘটে। এছাড়াও আরো কিছু প্রক্রিয়া আছে। এখন যে আমরা এই যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে, দেন আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হচ্ছে, এখন ডিএনএ তে যে জিন থাকে, সেই জিন থেকে মেইনলি একটা প্রোটিন তৈরি হয়। যদি কোনো জিন থেকে প্রোটিন তৈরি হয়, তাহলে বোঝা যায় যে জিনটার এক্সপ্রেশন হচ্ছে, অর্থাৎ জিনটা এক্সপ্রেসড হচ্ছে। আর যদি ডিএনএ থেকে কোনো প্রোটিন অথবা ফাংশনাল আরএনএ তৈরি না হয়, তাহলে বোঝা যায় যে জিনটা এক্সপ্রেসড হচ্ছে না, জিনটা সাইলেন্সড অবস্থায় আছে। তাহলে দেখো, আমাদের যদি প্রোটিন তৈরি হতে হয়, তার মানে অবশ্যই আরএনএ তৈরি হতে হবে, অর্থাৎ এমআরএনএ তৈরি হতে হবে। এখন এই এমআরএনএ, এটা বলা যায় যে একটা যদি ধরে নিই যে আলফা অ্যামাইলেজ, একটা মাত্র এমআরএনএ থেকে সম্পূর্ণ আলফা অ্যামাইলেজটা তৈরি হচ্ছে, তাহলে বলা যায় যদি 10টা প্রোটিন তৈরি হয়, আলফা অ্যামাইলেজ তৈরি হয় আর কি, তাহলে আমার 10টা এমআরএনএ থাকবে, যা অর্থাৎ কোষে যতগুলো মানে প্রোটিনের পরিমাণ যত বেশি হবে, অর্থাৎ জিনের এক্সপ্রেশন যত বেশি হবে, এমআরএনএ বা আরএনএর পরিমাণও ঠিক তত বেশি হবে। এইটা হলো আর একটা কি পয়েন্ট, যেটা আমাদের একটু মাথায় রাখতে হবে আজকের প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। এছাড়াও ডিএনএ থেকে কোষের ভেতর আবার ডিএনএ তার নিজের কপি তৈরি করতে পারে, যেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন। আর কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ, তাদের জিনোম থেকে আরএনএ, সেই আরএনএ থেকে আরএনএ তৈরি হয়। সেই আরএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটাকে বলে হলো আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ রেপ্লিকেশন। আর এছাড়াও অনেক ক্ষেত্রে কিছু ভাইরাসের ক্ষেত্রে, যেমন এইচআইভি ভাইরাস, যেটা হলো রেট্রোভিরিডি গোত্রের একটা ভাইরাস, সেই ভাইরাসটার ক্ষেত্রে আমরা দেখি যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হলো রিভার্স ট্রান্সক্রিপশন। আর এই যে টোটাল যে সিস্টেমটা, সেটাকে বলা হয় ফ্লো অফ ইনফরমেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যদি জিন এক্সপ্রেশন হয়, তাহলে সেই জিন থেকে অবশ্যই হয় আরএনএ তৈরি হবে, যদি আরএনএ ফাংশনাল প্রোডাক্ট হয় তাহলে আরএনএ তৈরি হবে, আর যদি প্রোটিন ফাংশনাল প্রোডাক্ট হয় তাহলে প্রোটিন তৈরি হবে। আর যদি কোনো জিনের এক্সপ্রেশন অনেক বেশি হয়, তাহলে তার আরএনএ এর পরিমাণ বেশি হবে, মানে কোষে আরএনএ, ওই জিনের এমআরএনএ বেশি তৈরি হবে, এবং ওই জিনের প্রোটিনও তত বেশি তৈরি হবে। এরপর আমাদের আরো একটা টপিক সম্পর্কে একটু নলেজ থাকলে ভালো হয় এই প্রবলেমটা সলভ করার জন্য, সেটা হলো অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। এখন ইলেকট্রোফোরেসিস শব্দটা, এটা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে। এখন ইলেকট্রোফোরেসিস হলো দুইটা শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা হলো ইলেকট্রো আর একটা হলো ফোরেসিস। এখন ইলেকট্রো শব্দটা দিয়ে বোঝাচ্ছে হলো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, এবং ফোরেসিস দিয়ে বোঝাচ্ছে হলো মাইগ্রেশন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এখন ইলেকট্রোফোরেসিস হলো একটা বায়োকেমিক্যাল টেকনিক, যেটা দিয়ে কোনো মলিকিউল, বিশেষ করে যারা চার্জযুক্ত মলিকিউল, সেসব মলিকিউলকে তাদের চার্জ অথবা সাইজ, এই দুইটার উপর ভিত্তি করে একটা জেল মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ডের সাহায্য নিয়ে পৃথক করা যায়। এখন আমরা যদি জেল ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে আমরা এখন জেল ইলেকট্রোফোরেসিস দেখো, যেমন এটা ডিএনএ এর ক্ষেত্রে করা যায়, একইভাবে আরএনএ এর ক্ষেত্রে করা যায়, প্রোটিনের ক্ষেত্রে করা যায়। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ডিএনএ এর ক্ষেত্রে কি করে করা যেতে পারে, কারণ ডিএনএ তে তো চার্জ নাও থাকতে পারে। এখন আমরা যদি ডিএনএ এর স্ট্রাকচারটা দেখি, তাহলে ডিএনএ এর সাথে দেখো, এই যে ডিএনএ যে ব্যাকবোন আছে, সেখানে ফসফেট গ্রুপ আছে, এখানে একটা ফসফেট গ্রুপ, এখানে একটা ফসফেট গ্রুপ, এখানে একটা ফসফেট গ্রুপ, এখানে একটা ফসফেট গ্রুপ। ডিএনএ তে যেহেতু ফসফেট গ্রুপ থাকে, যেটা নেগেটিভলি চার্জ, এই ফসফেট গ্রুপের জন্যই ডিএনএ নেগেটিভলি চার্জড হয়। ডিএনএ এর মতো আরএনএ এর ক্ষেত্রে অনেকটা সেম, আরএনএও নেগেটিভলি চার্জড হয়, ঠিক এই ফসফেট গ্রুপের জন্য। এছাড়া প্রোটিন যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, সে সকল অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিছু অ্যামিনো অ্যাসিড আছে পজিটিভলি চার্জ, কিছু আছে নেগেটিভলি চার্জ। সেই অ্যামিনো অ্যাসিডের চার্জের কারণে প্রোটিনও চার্জযুক্ত হয়। এখন জেল ইলেকট্রোফোরেসিসে কি করা হয় সেটা যদি আমরা দেখতে চাই, এমন একটা ইলেকট্রোফোরেসিস ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কের ভেতর যে ব্লু কালারের জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো অ্যাগারোস জেল। এখন এই জেলটা হয় হলো অনেক ছিদ্রযুক্ত, মানে এই জেলের ভেতরে ছিদ্র থাকে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এখন জেলের এইখানে দেখো
কয়েকটা ওয়েল দেওয়া আছে, মানে ছিদ্র দেওয়া আছে, অনেকটা রেখার মতো ছিদ্র, স্ট্রেট লাইনের মতো ছিদ্র দেওয়া আছে। এই ছিদ্রগুলোকে বলা হলো ওয়েল। এখন এই ওয়েলের ভেতর আমরা যদি কোনো ডিএনএ ফ্র্যাগমেন্ট দিই, তাহলে ডিএনএ ফ্র্যাগমেন্ট দেওয়া হয়। দেন ডিএনএ ফ্র্যাগমেন্ট দেওয়ার পর হলো এখানে যদি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, যেখানে ইলেকট্রোডটা থাকে হলো আমরা যেখানে ডিএনএ স্যাম্পল দিচ্ছি সেখানে, এবং পজিটিভ ইলেকট্রোডটা থাকে হলো যেখানে আমরা মানে যে সাইডে স্যাম্পল দিচ্ছি না তার ঠিক বিপরীত স্যাম্পল দিচ্ছি তার ঠিক বিপরীত সাইডে। এখন ডিএনএ যেহেতু নেগেটিভলি চার্জ, আরএনএও নেগেটিভলি চার্জ, তাহলে আমরা জানি পজিটিভলি চার্জ মলিকিউল পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। তাহলে যদি পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তাহলে নেগেটিভলি চার্জ ডিএনএ অথবা নেগেটিভলি চার্জ আরএনএ গুলা এই পজিটিভ চার্জের প্রভাবে সামনের দিকে আসতে থাকবে। এখন ডিএনএ বা আরএনএ ফ্র্যাগমেন্ট যেহেতু ছিদ্র পথের ভেতর দিয়ে আসতে হয়, দেখা যায় যে যেসব ডিএনএ বা আরএনএ ফ্র্যাগমেন্টের দৈর্ঘ্য ছোট তাদের ক্ষেত্রে তারা খুব দ্রুত চলে আসতে পারে। যেহেতু ছিদ্র ছোট, ডিএনএ বা আরএনএ ফ্র্যাগমেন্ট ছোট হলে তারা খুব দ্রুততার সাথে মাইগ্রেট করতে পারে। আর যদি ডিএনএ বা আরএনএ ফ্র্যাগমেন্টটা আকার একটু বড় হয় তাহলে তারা খুব দ্রুত মাইগ্রেট করতে পারে না, কারণ তারা ওই ছোট ছিদ্র পথ দিয়ে আসতে তাদের সমস্যা হয় সেই জন্য। এখন যদি আমরা এই যে জেল ইলেকট্রোফোরেসিসের ফলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা যদি আমরা অ্যানালাইজ করতে যাই, তাহলে দেখা যায় যে আমার যে প্রত্যেকটা ওয়েল আছে, আমরা প্রত্যেকটা ওয়েলে কিছু পরিমাণ ডিএনএ স্যাম্পল দিয়ে থাকি। এখন এই ডিএনএ স্যাম্পলগুলো তাদের দৈর্ঘ্য অনুযায়ী মাইগ্রেট করে। এখন যেসব ডিএনএ স্যাম্পলের ক্ষেত্রে দৈর্ঘ্যটা ছোট হয়, অর্থাৎ ছোট ফ্র্যাগমেন্টগুলো থাকে হলো এই পজিটিভ প্রান্তের দিকে দ্রুত চলে আসে। যেমন এই ফ্র্যাগমেন্টটা দেখো, এটা অনেক দূর চলে আসে, তার মানে বলা যায় এই ফ্র্যাগমেন্টটার আকার ছোট, আর এই নেগেটিভ প্রান্তের দিকে যেসব ফ্র্যাগমেন্ট আছে তাদের আকার হলো বড়। এখন ডিএনএ যে সাইজ, এখন এই সাইজটা পরিমাপ করা হয় হলো বেস পেয়ার হিসেবে। এখন বেস পেয়ারকে আমরা যদি সেটা বুঝতে চাই, তাহলে যদি একটু আগের স্লাইডে ফেরত যাই, দেখো এখানে একটা অ্যাডিনিন নিউক্লিওটাইড একটা থাইমিন নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয়েছে। এখন এই যে অ্যাডিনিন আর থাইমিন এই দুইটা মিলে হলো একটা বেস পেয়ার তৈরি করতেছে। এমন ডিএনএ অথবা আরএনএ এর আকারটা বেস পেয়ার দিয়ে প্রকাশ করা হয়। এখন তার মানে এখন এই ডিএনএ বা আরএনএ যে লেংথ বা যে দৈর্ঘ্য বলা যায় সেটা বিভিন্ন বেস পেয়ার হতে পারে, মানে কয়েকশো বেস পেয়ার থেকে কয়েক কিলো বেস পেয়ার হতে পারে। এখন আমরা যদি জানতে চাই যে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে অ্যাকচুয়ালি কোন মানে এই ডিএনএ এর দৈর্ঘ্য কত বা এই ডিএনএ ফ্র্যাগমেন্টের দৈর্ঘ্য কত, সেই ক্ষেত্রে হলো একদম যে প্রথম ওয়েল আছে যেখানে আমি পয়েন্টারটা দেখাচ্ছি, সেই ওয়েলে একটা ডিএনএ ল্যাডার বা ডিএনএ মার্কার ইউজ করা হয়। এখন ডিএনএ ল্যাডার বা ডিএনএ মার্কার হলো এমন একটা স্যাম্পল যে স্যাম্পলে ডিএনএ যে ফ্র্যাগমেন্টগুলো আছে তাদের দৈর্ঘ্য বা লেংথ আমরা আগে থেকেই জানি। ধরো এখানে টোটাল 5টা ফ্র্যাগমেন্ট দেখা যাচ্ছে, আমরা এই 5টা ফ্র্যাগমেন্টের দৈর্ঘ্য আগে থেকেই জানি। এখন যদি আমরা যদি মনে করি 5টা ফ্র্যাগমেন্টের দৈর্ঘ্য, একটা হলো 5 বেস পেয়ার, আর একটা 10 বেস পেয়ার, আর একটা 15 বেস পেয়ার, আর একটা হলো 15 বেস পেয়ার, আর একটা হলো 20 বেস পেয়ার, আর একটা 25 বেস পেয়ার। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু 25 বেস পেয়ার সব থেকে বড়, তার জন্য তার মাইগ্রেশন সব থেকে কম হবে, অর্থাৎ সেটা নেগেটিভ সাইডের কাছে থাকবে। তাহলে এটা হবে 25 বেস পেয়ারের। আর যদি 5 বেস পেয়ার যেটা সব থেকে ছোট, তার মাইগ্রেশন সব থেকে বেশি হবে, সেটা হবে এমন এই সব থেকে মানে পজিটিভ সাইডের কাছাকাছি থাকবে। তাহলে এখন এই যে দেখো এখানে এমন কিছু ব্যান্ড তৈরি হয়েছে, অর্থাৎ এইখানে যে ব্যান্ডটা তৈরি হয়েছে সেটা হলো 25 বেস পেয়ারের একটা ব্যান্ড, আর এখানে যে ব্যান্ডটা তৈরি হয়েছে সেটা হলো 5 বেস পেয়ারের একটা ব্যান্ড। অর্থাৎ এই ব্যান্ডের কাছাকাছি ধরো এই ব্যান্ডের কাছাকাছি যে ডিএনএ স্যাম্পলগুলোর যে ব্যান্ড পাওয়া যাবে, যেমন এই ব্যান্ডটা পাওয়া গেছে হলো এই ডিএনএ মার্কারের এই ব্যান্ডের কাছাকাছি, তা এটা যেহেতু 25 ব্যান্ড বেস পেয়ারের, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা আছে সেটাও অ্যাপ্রক্সিমেটলি 25 বেস পেয়ারের। আবার দেখো এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা পাওয়া গেছে এটা হলো এই যে 15 আর 10 বেস পেয়ারের মাঝামাঝি, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি এইটার যে লেংথ সেটা হলো 12.5 বেস পেয়ারের। আর এক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে আমরা ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি, এখন ব্যান্ডগুলো অনেক সময় চওড়া হতে পারে, অনেক সময় চিকন হতে পারে। এখন চওড়া কখন হবে? চওড়া হবে যদি তোমার ডিএনএ ফ্র্যাগমেন্টের পরিমাণ অনেক বেশি হয়। ধরো এইখানে তোমার আছে, যদি এখানে ধরো এটা হলো 25 বেস পেয়ারের আমরা ধরে নিয়েছি, তাহলে এখানে যদি 25 বেস পেয়ারের অনেকগুলো ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকে, ধরো 100টা ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকে, তাহলে এই যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডটা অনেক মোটা হবে। আর যদি ধরো এখানে কেবলমাত্র একটা দুইটা ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকতো 25 বেস পেয়ারে, তাহলে এখানে যে ব্যান্ডটা পাওয়া যাবে সেটা অনেক চিকন হবে। তাহলে এটা হলো আর একটা কি পয়েন্ট, এটা আমাদের প্রবলেমটা সলভ করতে কাজে লাগবে। এখন যদি আমরা আমাদের মূল যে কোশ্চেন সেটাতে যদি ফেরত যাই, তাহলে আমাদের এখন কোশ্চেনের যে আমাদের স্টেমটা আছে স্টেমটা বুঝতেও সুবিধা হবে, দেন কোশ্চেনটা অ্যানালাইজ করে সলভ করা অনেকটা ইজিয়ার হবে।
এখানে দেখো আমাদের কোশ্চেনটাতে কি বলছে, বলছে দ্য ইফেক্ট অফ জিবেরেলিক অ্যাসিড, যেটাকে অ্যাক্রোনিম GA3 দিয়ে প্রকাশ করছে। মানে জিবেরেলিক অ্যাসিড হলো যে জিবেরেলিন নামে যে একটা প্লান্ট হরমোন আছে তার একটা টাইপ, আর অ্যাবসিসিক অ্যাসিডও ওই অ্যাবসিসিক অ্যাসিড হলো আরেকটা প্লান্ট হরমোন। এই দুইটা প্লান্ট হরমোন তোমরা হয়তো অনেকে এটার নাম জানো। এখন কি করা হয়েছে, এই যে বার্লির যে অ্যালিউরন আছে, অ্যালিউরন হলো ওই যে একটু আগে যে দেখালাম যে অ্যালিউরন হলো বার্লির যে সিড আছে, সিডের একটা অংশ যেখানে স্টার্চ থাকে। এখন এই বার্লির অ্যালিউরনের উপর এই জিবেরেলিক অ্যাসিড আর অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবটা দেখা হয়েছে। এখন কোন ক্ষেত্রে প্রভাব দেখা হয়েছে? প্রভাব দেখা হয়েছে যখন জিবেরেলিক অ্যাসিড আর অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হচ্ছে বার্লিয়ার অ্যালিউরনের উপর, তখন সেই অ্যালিউরনে আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটির কি পরিবর্তন হচ্ছে এবং ট্রান্সক্রিপশনের কি পরিবর্তন হচ্ছে। ট্রান্সক্রিপশনের কথা সবার নিশ্চয়ই মনে আছে যে কোনো জিন থেকে যখন আরএনএ তৈরি হয় সেটাই হলো ট্রান্সক্রিপশন। এরপর বলা হয়েছে যে অ্যালিউরনগুলোকে ফার্স্টে হলো জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে, তার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা ছিল 1 মাইক্রোমোল পার লিটার, এবং অ্যাবসিসিক অ্যাসিডও প্রয়োগ করা হয়েছে যার কনসেন্ট্রেশন ছিল 50 মাইক্রোমোল পার লিটার। এটাকে এইভাবে প্রয়োগ করে 15 আওয়ার্স পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। এরপর হলো আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটিটা মেজার করা হয়েছে, পরিমাপ করা হয়েছে ম্যালটোজকে একটা স্ট্যান্ডার্ড বা আদর্শ ধরে। এখন দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বলছিলাম যে ম্যালটোজের ক্ষেত্রে আর কি তোমার যে ম্যালটোজের পরিমাণটা কি করে আলফা অ্যামাইলেজের সাথে সম্পর্কযুক্ত বা রিলেটেড। যেহেতু আলফা অ্যামাইলেজ ম্যালটোজ তৈরি করতেছে, তার মানে ম্যালটোজের কনসেন্ট্রেশন যত হাই হবে বা ম্যালটোজের পরিমাণ যত হাই হবে, আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটিও ঠিক তত হাই হবে। তাহলে আর এটা দেওয়া আছে যে দেখো এখানে ফিগার এ দেওয়া আছে, এই ফিগার এতে টোটাল 4টা এক্সপেরিমেন্ট দেওয়া আছে। একটা হলো কন্ট্রোল এক্সপেরিমেন্ট, কন্ট্রোল কি সেটা একটু পরেই বলতেছি। একটা হলো জিবেরেলিক অ্যাসিড, কেবলমাত্র বার্লি অ্যালিউরেনের উপর জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। আর একটা হলো কেবলমাত্র বার্লি অ্যালিউরেনের উপর অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। আর একটা হলো বার্লি অ্যালিউরেনের উপর জিবেরেলিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই প্রয়োগ করা হয়েছে। এখন কন্ট্রোল হলো এমন একটা এক্সপেরিমেন্ট যে ক্ষেত্রে আমরা আগে থেকে রেজাল্টটা জানি। অর্থাৎ ধরো আমরা যদি এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বলি, অর্থাৎ বার্লি অ্যালিউরেনের উপর আমরা এমন কিছু প্রয়োগ করতে পারি যার ফলে আমরা জানি যে আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটিরও কোনো চেঞ্জ হবে না, বাট এই যে ট্রান্সক্রিপশনাল রেসপন্স আছে বা ট্রান্সক্রিপশন আছে তারও কোনো চেঞ্জ হবে না। যেমন এটা হতে পারে পানি, কারণ আমরা জানি যে পানি নর্মালি এগুলোর সাথে কোনো ইফেক্ট ফেলে না বা এগুলোর সাথে ইন্টারাক্ট করে না। তার মানে পানি প্রয়োগ করলে এই ক্ষেত্রে আমার আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটির কোনো চেঞ্জ পাওয়ার কথা না, বা ট্রান্সক্রিপশনাল রেসপন্সেরও কোনো চেঞ্জ পাওয়ার কথা না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা নেগেটিভ আসবে, এটা আমরা শিওর। তাহলে এই টাইপের কন্ট্রোলকে বলা হয় হলো নেগেটিভ কন্ট্রোল। আর আমরা যদি এমন কোনো কেমিক্যালের নাম জানতাম যেটা আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটিকে অনেক বাড়িয়ে দিবে এবং ট্রান্সক্রিপশনাল রেসপন্সকে অনেক বাড়িয়ে দিবে, তাহলে আমরা বলতে পারতাম যে তাহলে ওই টাইপের যদি কন্ট্রোল ব্যবহার করা হতো তাহলে ওই কন্ট্রোলটাকে বলা হতো হলো পজিটিভ কন্ট্রোল, কারণ আমরা ওই ক্ষেত্রে পুরোপুরি নিশ্চিত যে ইফেক্টটা পড়বে। এখন এই যে ফিগার বি আছে, ফিগার বি তে হলো এই যে 4টে এক্সপেরিমেন্ট, এই 4টে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে আলফা অ্যামাইলেজের যে জিন আছে, যে জিনটা আলফা অ্যামাইলেজ তৈরির ইনফরমেশনটা মানে স্টোর করে রাখে, সেই জিনের ট্রান্সক্রিপশনাল রেসপন্সটা দেখা হয়েছে। অর্থাৎ ওই জিন থেকে এমআরএনএ তৈরি হয়েছে কিনা সেটা দেখা হয়েছে। ওইখানে করা হয়েছে কি, ওই এমআরএনএটা ফার্স্টে আইসোলেট করা হয়েছে বার্লি অ্যালিউরন থেকে, দেন সেই এমআরএনএ গুলোকে মানে 4টা আলাদা ওয়েলে মানে জেল ইলেকট্রোফোরেসিসে 4টা আলাদা ওয়েলে রান করানো হয়েছে। এখন এখানে যে দেখতে পারতেছো যে কোথাও যে ব্যান্ড আসে, কোথাও ব্যান্ড আসে নাই। এখন এই যে দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে যে কন্টিক 7087। এখানে কন্টিক 7087 দিয়ে হলো আলফা অ্যামাইলেজের একটা টাইপ, যেটা হলো লো পিআই আলফা অ্যামাইলেজ সেটা বোঝানো হয়েছে। আর কন্টিক 3952 এইটা দিয়ে মানে এই বরাবর যে ব্যান্ডটা আসবে, সেই ব্যান্ডটা আসবে হলো যে হাই পিআই আলফা অ্যামাইলেজ এনজাইমের যে জিন আছে তার জিনটা হলো এই বরাবর আসবে, মানে তার জিনের জন্য যে ব্যান্ডটা পাওয়া যাবে সেটা আসবে এই বরাবর। আর লো পিআই আলফা অ্যামাইলেজের ক্ষেত্রে যে এর ব্যান্ডটা আসবে সেটা পাওয়া যাবে এই বরাবর। এখন যদি আমরা স্টেটমেন্ট গুলা দেখি, ফার্স্ট স্টেটমেন্টে কি বলা আছে, the activity of alpha amylase is reduced more than 80% on gibberellic acid plus abscisic acid treatment compared to জিবেরেলিক অ্যাসিড ট্রিটমেন্ট অনলি। অর্থাৎ জিবেরেলিক অ্যাসিড প্লাস অ্যাবসিসিক অ্যাসিড যখন একই সাথে প্রয়োগ করা হয় তখন যে আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটিটা পাওয়া যাবে সেটা হবে হলো কেবলমাত্র জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করলে যে অ্যাক্টিভিটিটা পাওয়া যেত তার 80% বা তার চেয়েও বেশি কম। এখন যদি আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই, আচ্ছা এখানে যদি আমরা একটু দেখি,
এখানে এই সেম কোশ্চেনটাই দেওয়া আছে। এখন যদি আমরা দেখি, আমরা যে প্রথম যে ফিগার এ দেওয়া আছে, ফিগার এতে যদি দেখি যখন জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে তখন এই যে আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটি, যেটা ম্যালটোজের মাধ্যমে ম্যালটোজকে স্ট্যান্ডার্ড ইউজ করে পরিমাপ করা হয়েছে, সেক্ষেত্রে ম্যালটোজের পরিমাণ পাওয়া যায় হলো 40 মাইক্রোমোল। আর যখন জিবেরেলিক অ্যাসিড অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই প্রয়োগ করা হয়েছে তখন ম্যালটোজের যে অ্যাক্টিভিটি আসে, আলফা অ্যামাইলেজের যে অ্যাক্টিভিটি আসে, যেটা ম্যালটোজের কনসেন্ট্রেশন দেখে নির্ণয় করা হয়েছে, সেটা আসে 5। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা চেঞ্জ আসতেছে, চেঞ্জটা কত, 35 এর। তাহলে আমরা যদি এটা পার্সেন্টেজে বের করতে চাই যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কত পার্সেন্টে আসতেছে, তাহলে এই যে রিডাকশন ইন আলফা অ্যামাইলেজ অ্যাক্টিভিটি হবে 40 - 5 ডিভাইডেড বাই 40, অর্থাৎ 35 ডিভাইডেড বাই 40, যেটা করলে আসে 0.875 বা 87.5%। অর্থাৎ যখন জিবেরেলিক অ্যাসিড এবং আলফা অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই প্রয়োগ করা হচ্ছে তখন আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি 87.5% কমে যাচ্ছে। কার সাথে কম্পেয়ার করে, যখন এটা কেবলমাত্র জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হচ্ছে সেই সময়ের যে আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটি তার সাথে তুলনা করে। অর্থাৎ বলা যেতে পারে এই স্টেটমেন্টটা হলো ট্রু, কারণ এখানে 80%-এর থেকে বেশি হ্রাস পেয়েছে জিবেরেলিক আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটি যখন জিবেরেলিক অ্যাসিড এবং অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হচ্ছে। এরপর যদি আমরা সেকেন্ড স্টেটমেন্টটাতে যাই, সেকেন্ড স্টেটমেন্টে কি বলা আছে দেখো, এখানে বলা আছে জিবেরেলিক অ্যাসিড সাপ্রেসেস বোথ হাই অ্যান্ড লো পিআই অ্যামাইলেজ জিন এক্সপ্রেশন। অর্থাৎ জিবেরেলিক অ্যাসিড যে হাই পিআই অ্যামাইলেজ এনজাইমের যে জিন আছে এবং লো পিআই অ্যামাইলেজের যে জিন আছে, সেই জিনের যে এক্সপ্রেশন, অর্থাৎ জিন থেকে যে এমআরএনএ তৈরি হওয়া, দেন এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হওয়া, এই প্রক্রিয়াটাকে একদম দমন করে ফেলে, অর্থাৎ বাধা প্রদান করে। এখন আমরা যদি এই ক্ষেত্রে আবার ফিগার এ ফিগার বি দুইটাই দেখি, এখানে মেইনলি ফিগার বিটাই আমরা দেখব। এখন দেখো এই যে যখন আমরা জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হচ্ছে তখন দেখো আমরা এই যে কন্টিক্স 7087 বরাবর যে ব্যান্ডটা পাচ্ছি সেটা হলো লো পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে, মানে লো পিআই অ্যামাইলেজের এমআরএনএটা হলো এই বরাবর পাওয়ার কথা। আর কন্টিক 3952 যে লেখাটা দেখতে পাচ্ছি এই বরাবর যে ব্যান্ডটা পাওয়ার কথা সেটা হলো হাই পিআই অ্যামাইলেজের জিন, মানে পিআই অ্যামাইলেজের এমআরএনএ। এখন যখন জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে আমরা যদি সেই বরাবর দেখি, দেখো এখানে দেখো যদি দেখতে পাও এই যে এখানে একটা মোটা ব্যান্ড পাওয়া গেছে, আবার এই যে কন্টিক 3952 বরাবর একটা মোটা ব্যান্ড, আবার কন্টিক 7087 বরাবর একটা মোটা ব্যান্ড। অর্থাৎ এই যে লো পিআই অ্যামাইলেজ সেই ক্ষেত্রে একটা মোটা ব্যান্ড পাওয়া যাচ্ছে, হাই পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে একটা মোটা ব্যান্ড পাওয়া যাচ্ছে। এখন একটু আগে যে বলছিলাম ব্যান্ডগুলো যদি চড়া হয় তাহলে আমরা ধরে নিতে পারি সেই ক্ষেত্রে যেহেতু এখানে এমআরএনএ রান করানো হচ্ছে তার মানে এখানে এমআরএনএ এর পরিমাণ অনেক বেশি। আর আমরা জানি যদি জিন থেকে এমআরএনএ তৈরি হয় তাহলে সেই এমআরএনএ থেকে পরবর্তীতে এই এনজাইমটা অবশ্যই তৈরি হবে, অর্থাৎ জিনের এক্সপ্রেশন ঘটতেছে, কারণ এই এনজাইমটা হলো ওই হাই পিআই অ্যামাইলেজ জিন এবং লো পিআই অ্যামাইলেজ জিনের একটা ফাংশনাল প্রোডাক্ট। অর্থাৎ বলা যায় জিবেরেলিক অ্যাসিড প্রয়োগের ফলে এই যে জিনের এক্সপ্রেশনটা সেটা অনেক বেশি পরিমাণে হয়েছে, কারণ এখানে দেখো এমআরএনএ এর পরিমাণ অনেক বেশি আছে, সেই জন্য আমরা ব্যান্ডটা অনেক চওড়া পেয়েছি। এই জন্য বলা যায় যে এই যে স্টেটমেন্টটা আছে সেটা ফলস। এর পরবর্তী স্টেটমেন্টে যদি আমরা চলে যাই, এখানে বলা আছে যে অ্যাবসিসিক অ্যাসিড সাপ্রেসেস দ্য ইফেক্ট অফ GH3 বা জিবেরেলিক অ্যাসিড। অর্থাৎ জিবেরেলিক অ্যাসিডের যে প্রভাবটা আছে সেটা অ্যাবসিসিক অ্যাসিড দমন করে দিবে, মানে তার ঠিক উল্টা কাজ করবে। মানে জিবেরেলিক অ্যাসিড আমরা আগের কোশ্চেনে দেখলাম যে এই জিনের এক্সপ্রেশনটা বৃদ্ধি করে, আর অ্যাবসিসিক অ্যাসিড সে তো এক করবে কি, জিবেরেলিক অ্যাসিড যে জিনের এক্সপ্রেশন করতেছে সেটা হতে দিবে না, ওই প্রভাবটাকে সাইলেন্স করে দিবে। এখন যদি এটার জন্য আমাদের এখন দেখতে হবে এই জিবেরেলিক অ্যাসিড শুধুমাত্র প্রয়োগ করলে কি হলো, জিবেরেলিক অ্যাসিড এবং অ্যাবসিসিক অ্যাসিড, আচ্ছা এটার জন্য আমরা শুধুমাত্র জিবেরেলিক অ্যাসিড এবং অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই যখন প্রয়োগ করা হচ্ছে তখন কি হলো। এখন দেখো জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হলে আগের কোশ্চেনে আমরা ব্যাখ্যা করেছি যে এখানে যেহেতু ব্যান্ডটা অনেক চওড়া হচ্ছে তার মানে এখানে এমআরএনএ এর এক্সপ্রেশনটা অর্থাৎ এমআরএনএ ট্রান্সক্রিপশনটা অনেক বেশি পরিমাণে হয়েছে, যার ফলে এমআরএনএ ফ্র্যাগমেন্টটা অনেক বেশি পরিমাণে হয়েছে। এটা হাই পিআই লো পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে যেমন সত্য, হাই পিআই অ্যামাইলেজের ক্ষেত্রেও তেমন সত্য, কারণ ব্যান্ডটা দুইটা এই যে কন্টিক 7087 এবং কন্টিক 3952 দুইটা বরাবরই পাওয়া গিয়েছে। এখন আমরা যদি সেই এক্সপেরিমেন্টটা দেখি যেখানে আমরা জিবেরেলিক অ্যাসিড এবং অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই প্রয়োগ করেছি, তাহলে সেই ক্ষেত্রে দেখি এই যে কন্টিক যে অর্থাৎ এই যে লো পিআই অ্যামাইলেজ আছে সেই বরাবর ব্যান্ডটা পাওয়া গেছে, কিন্তু ব্যান্ডে দেখো তুমি যদি কতটুকু চওড়া সেটা যদি দেখতে চাও তাহলে এই যে ব্যান্ডটা যখন দুইটাই প্রয়োগ করা হয়েছে জিবেরেলিক অ্যাসিড এবং অ্যাবসিসিক অ্যাসিড, সেই ব্যান্ডটা হলো চিকন, আর যখন কেবলমাত্র জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে সেটা হলো মোটা ব্যান্ড। তার মানে বলা যায় যে এখানে এমআরএনএটা কম তৈরি হয়েছে যখন দুইটার হরমোনই প্রয়োগ করা হলো, আর যখন কেবলমাত্র জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে তখন
তখন এমআরএনএ ট্রান্সক্রিপশনটা অনেক বেশি পরিমাণে হয়েছে। অর্থাৎ জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করলে যে জিনের এক্সপ্রেশনটা পাওয়া যেত, অর্থাৎ আমরা যেটা এক্সপেক্ট করতেছিলাম, যখন জিবেরেলিক অ্যাসিডের সাথে অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হচ্ছে তখন লো পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে আমরা ঠিক ততটা পাচ্ছি না, আরো কমে যাচ্ছে জিনের এক্সপ্রেশনটা। তার মানে বলা যায় যে অ্যাবসিসিক অ্যাসিডটা জিবেরেলিক অ্যাসিডের যে কাজ, অর্থাৎ জিনের এক্সপ্রেশন যে বৃদ্ধি করা, সেই কাজটাকে বাধা দিচ্ছে। অর্থাৎ জিবেরেলিক অ্যাসিডের যে ইফেক্টটা আছে সেইটা ঠিক বিপরীত কাজটা, মানে ইফেক্টটাকে বাধা দিচ্ছে বা প্রকাশ হতে দিচ্ছে না। একইভাবে যদি আমরা হাই পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে দেখি, হাই পিআই অ্যামাইলেজের ক্ষেত্রেও অনেকটা সেম, অর্থাৎ এই যে কন্টেক্স 3952 বরাবরও অনেকটা সেম। হাই পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে এখানে দেখো, এখানে জিবেরেলিক অ্যাসিড আর অ্যাবসিসিক অ্যাসিড যখন দুইটাই প্রয়োগ করা হয়েছে তখন যে ব্যান্ডটা দেখা যাচ্ছে অনেক হালকা, মানে এখানে তাও কিছুটা গাঢ় ছিল, এখানে ব্যান্ডটা অনেক হালকা, তার মানে এখানে এমআরএন এর পরিমাণ এর থেকেও অনেক গুণ কম। আর যদি আমরা কেবলমাত্র জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করার ফলে যে ব্যান্ডটা পাওয়া গেছে সেটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে ব্যান্ডটা কিন্তু অনেক চওড়া। তার মানে এখানে এমআরএন জিনের এক্সপ্রেশনটা অনেক বেশি পরিমাণে হয়েছে। এখানে যেহেতু ব্যান্ড হালকা, কারণ ব্যান্ড হালকা বলতে বোঝাচ্ছে আমাদের এখানে তেমন এমআরএনএ নেই, আর এমআরএনএ নেই মানে বোঝাচ্ছে যে ওই যে আমাদের যে এখানে যে হাই পিআই অ্যামাইলেজ আছে তার জিনের এক্সপ্রেশনটা তেমন হয়নি। অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিড এই যে জিব্রেলিক অ্যাসিডের যে ইফেক্ট আছে, অর্থাৎ যে লো পিআই অ্যামাইলেজ এবং হাই পিআই অ্যামাইলেজের যে জিন এক্সপ্রেশনটাকে বৃদ্ধি করে, তার যে ইফেক্ট আছে সেই ইফেক্টটাকে সাপ্রেস করে দিচ্ছে বা দমন করে দিচ্ছে। তাহলে বলা যায় যে এই স্টেটমেন্টটা হলো ট্রু। এরপর যদি আমরা সর্বশেষ স্টেটমেন্টের কাছে যাই, স্টেটমেন্টের দিকে তাকাই, তাহলে এখানে বলা আছে যে জিবেরেলিক অ্যাসিড প্লাস অ্যাবসিসিক অ্যাসিড ট্রিটমেন্ট, অর্থাৎ যখন আমরা বার্লি অ্যালিউরনের উপর দুইটা হরমোনই প্রয়োগ করেছি তখন দুইটা হরমোনই একই সাথে কোঅর্ডিনেটলি, অর্থাৎ জিবেরেলিক অ্যাসিড অ্যাবসিসিক অ্যাসিড দুইটা একে অপরকে মানে দুইটাই সেম কাজ করবে, সিনার্জিস্টিক্যালি বলতে ওইটা বুঝিয়েছে, বলছে যে জিবেরেলিক অ্যাসিড এবং অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই হলো যে হাই পিআই অ্যামাইলেজের জিন আছে সেই জিনের এক্সপ্রেশনটাকে বৃদ্ধি করবে। মানে জিবেরেলিক অ্যাসিডও যেমন বৃদ্ধি করবে, অ্যাবসিসিক অ্যাসিডও বৃদ্ধি করবে, মানে দুইটাই একই সাথে কাজ করবে এই হাই পিআই অ্যামাইলেজের জিনের এক্সপ্রেশনটা বৃদ্ধি করতে। এখন দেখো হাই পিআই অ্যামাইলেজ জিনের যে এমআরএনএ আছে সেটা আছে হলো কন্টিক 3952 বরাবর, এই বরাবর। তাহলে এখানে যদি আমরা দেখতে পাই এই যে জিবেরেলিক অ্যাসিড যখন প্রয়োগ করা হয়েছে তখন দেখো ব্যান্ডটা অনেক মোটা আসছে, কিন্তু যখন অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে, যদি আমরা এই বরাবর দেখতে পাই, অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করার ফলে কোনো ব্যান্ডই আসে নাই। তার মানে যখন অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হচ্ছে তখন এই যে হাই পিআই অ্যামাইলেজের যে জিন আছে সেই জিন থেকে কোনো এমআরএনএই তৈরি হয়নি, অর্থাৎ সেই জিনের কোনো এক্সপ্রেশনই হয়নি, ফলে যে হাই পিআই অ্যামাইলেজ এনজাইমটা আছে সেই এনজাইমটাও তৈরি হয়নি। মানে অ্যাবসিসিক অ্যাসিডটা হাই পিআই অ্যামাইলেজ যে এনজাইম আছে সেই এনজাইমের যে জিন সেই জিনের এক্সপ্রেশনটাকে সাইলেন্স করে দিয়েছে। আর অপরপক্ষে আমরা যদি জিবেরেলিক অ্যাসিডের ক্ষেত্রে তাকাই, তাহলে জিবেরেলিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করা হলো তখন এই ব্যান্ডটা অনেক চওড়া হয়েছে, অর্থাৎ সেখানে অনেক পরিমাণ এমআরএনএ তৈরি হয়েছে। আর যেহেতু অনেক পরিমাণে এমআরএনএ তৈরি হয়েছে সেখান থেকে অনেকগুলো প্রোটিন তৈরি হবে, অর্থাৎ সেই জিনের এক্সপ্রেশনটা, অর্থাৎ হাই পিআই অ্যামাইলেজ জিনের এক্সপ্রেশনটা জিবেরেলিক অ্যাসিড বাড়িয়ে দিয়েছে, বৃদ্ধি করছে, স্টিমুলেট করছে আর কি। আবার যদি আমরা অর্থাৎ বলা যায় যে জিবরেলিক অ্যাসিড যে কাজটা করতেছে অ্যাবসিসিক অ্যাসিড তার ঠিক উল্টা কাজটা করতেছে। তার মানে তারা কিন্তু একটা কোঅর্ডিনেট ফ্যাশনে কাজ করতেছে না, মানে তারা মানে তাদের ভিতর কোনো কোঅর্ডিনেশন নেই। জিবরেলিক অ্যাসিড যে কাজটা করতেছে অ্যাবসিসিক অ্যাসিড তার ঠিক কাউন্টার ইফেক্টটা ফেলতেছে। তার মানে বলা যায় যে এইখানে যে বলা আছে জিবরেলিক অ্যাসিড অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই যে এই যে হাই পিআই অ্যামাইলেজ জিন আছে সেই জিনের এক্সপ্রেশনটাকে বৃদ্ধি করবে মানে একই সাথে সম্মিলিতভাবে, সেই স্টেটমেন্টটাও ভুল, অর্থাৎ এই স্টেটমেন্টটাও ফলস। তাহলে এটাই ছিল হলো আমাদের আজকের এই প্রবলেমটা। এখন আজকের এই প্রবলেমটার সলিউশন ছিল, এখন আজকের এই প্রবলেমের সলিউশনের জন্য তোমরা অনেকেই হয়তো অনেক কনসেপ্ট সম্পর্কে জানছো, অনেকেই হয়তো এই কনসেপ্ট সম্পর্কে তোমাদের আগে থেকেই ধারণা আছে। তবু যাদের এই কনসেপ্টগুলো নিয়ে ধারণা নেই তাদের জন্য আমি কয়েকটা মানে সাজেশন দিব, অর্থাৎ রিসোর্স দিব যেখান থেকে তোমরা পড়তে পারো। যেমন লেনিনজের প্রিন্সিপালস অফ বায়োকেমিস্ট্রি, এখান থেকে তোমরা যে জিনের এক্সপ্রেশন আছে অর্থাৎ ট্রান্সক্রিপশন কি করে হয়, তার যে মেকানিজম, তারপর রেপ্লিকেশনের মেকানিজম, তারপর ট্রান্সলেশনের মেকানিজম, তারপর এইগুলা যে এই যে রেগুলেশন হয় জিন এক্সপ্রেশনের রেগুলেশন, ওইগুলা নিয়ে ধারণা নিতে পারো। এছাড়াও এই বইটাতে তোমরা জেল ইলেকট্রোফোরেসিস নিয়েও ধারণা পেতে পারবা। আর তোমরা যদি কেউ ফাইটো হরমোনের প্রভাব কি পড়ে উদ্ভিদের ক্ষেত্রে, প্লান্টের ক্ষেত্রে, তাহলে তোমরা ক্যাম্পবেল বায়োলজিটা পড়তে পারো। আর রাভেন্স প্লান্ট বায়োলজি আছে, এই বইটা পড়াশোনা করতে পারো। আর তোমাদের অনেকেই আছে যাদের ক্ষেত্রে মানে যেহেতু আমরা যে জেএনজি আমাদের জেএনজি এর অনেকের কাছেই হলো
মানে আমাদের বই পড়া থেকে মানে ইউটিউব টিউটোরিয়াল বা ভিডিও টিউটোরিয়াল দেখতে ভালো লাগে। সেই জন্য আমরা এই যে খান একাডেমির ওয়েবসাইটটা ফলো করতে পারি। এখানে তোমাদের বিভিন্ন অ্যানিমেশন দিয়ে এই যে যে মানে কিছু যে টপিকগুলো আছে, যে টপিকগুলো তোমাদের কাছে অনেক কমপ্লেক্স মনে হতে পারে, সেই টপিকগুলো খুবই সহজভাবে বোঝানো আছে। আর এছাড়াও ইউটিউবে যদি তোমরা কোনো চ্যানেল ফলো করতে চাও তাহলে সবুজ বায়োলজি নামে একটা বায়োলজি সেন্ট্রিক চ্যানেল আছে। সেই চ্যানেলে তোমাদের মোটামুটি সব টপিক নিয়ে আলোচনা করা আছে, সেইগুলো থেকেও তোমরা মানে তোমরা শিখতে পারো আর কি। এরপর হলো তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি এরপর মানে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করার ট্রাই করব। সেটা প্লান্ট বায়োলজি রিলেটেডও হতে পারে বা আমাকে নিয়েও হতে পারে, বা প্লান্ট বায়োলজি বাদে বায়োলজি অলিম্পিয়াড বা বায়োলজির যে অন্যান্য সেকশনগুলো আছে সেগুলো নিয়েও হতে পারে। ধন্যবাদ তামজিদ ভাইয়া আমাদের সুন্দর করে এই প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের একজন বন্ধুর প্রশ্ন হচ্ছে, এই টপিক রিলেটেড না, বাট তার কোয়েশ্চেন হচ্ছে যে মুখস্থ কত দূর করা লাগে বায়োলজিতে, তার মুখস্থ করতে ভয় লাগে। মোস্ট প্রবাবলি আপনার মাইকটা অফ আছে ভাইয়া, একটু মাইক অন করলে ভালো হতো। আচ্ছা, মানে আমাদের বিশেষ করে বাংলাদেশে বায়োলজি নিয়ে একটা ধারণা আছে, একটা মানে কি বলবো, একটা মানে সবাই প্রিজিউম করে যে বায়োলজি মেজর নিয়ে মানে বায়োলজি নিয়ে পড়া মানে আমাদের অনেক ডেটা মুখস্থ করতে হবে, অনেক ইনফরমেশন জানতে হবে, এই সায়েন্টিস্টের নাম কি, মানে কোন সায়েন্টিস্ট কোনটা আবিষ্কার করছে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি বায়োলজি অলিম্পিয়াডে ভালো করতে চাও, অর্থাৎ বা তুমি যদি অরিজিনালি বায়োলজি বুঝতে চাও, তাহলে তোমাকে কিন্তু মুখস্থ করার তেমন কিছু নেই। তুমি শুধুমাত্র যদি যে কনসেপ্ট গুলো আছে বা যে মেকানিজম গুলো আছে সেইগুলো যদি একবার বুঝে পড়ার ট্রাই করো, দেখবা যে তোমার ওইগুলো অটোমেটিক্যালি মনে থাকবে। তোমার টার্গেট থাকবে হলো তুমি যাতে বুঝে পড়ো। এক্ষেত্রে তোমার এমন হতে পারে যে তুমি ধরো একটা কনসেপ্ট পড়লে, তারপর তুমি দেখা গেল ওই কনসেপ্টটা আবার রিভিউ দিতে গিয়ে মনে হলো যে আমি তো এটা ভুলে গেছি, এখন কি হবে, আমার মনে থাকতেছে না। কিন্তু ওটা কখনো ভাববা না, সব সময় পড়ে যে ভুলে যাও এটা অনেক একটা কমন ব্যাপার। পড়ে ভুলে গেলেও তোমরা সবসময় সামনের টপিক আস্তে আস্তে বোঝার ট্রাই করবা। মানে যদিও পড়ে ভুলে যাও, কিন্তু আমার টিচার একটা কথা বলতেন আর কি। উনি উনি বলতেন কি, আমার অ্যাকচুয়ালি মনে নেই, উনি উনি বলতেন কি মানে পড়ো এবং ভুলে যাও, মানে রিড অ্যান্ড ফরগেট বাট নেভার ফরগেট টু রিড বা অর স্টাডি। থ্যাংক ইউ ভাই এটা বলার জন্য। আপনি যদি একটু কষ্ট করে কোয়েশ্চেনটাতে ফিরে যেতে পারতেন গ্রাফে, তাহলে অনেক একটা কোয়েশ্চেন ছিল আমাদের এক ফ্রেন্ডের। আচ্ছা, আমাদের মধ্যে একজন আসলে বুঝতে পারেনি কন্ট্রোল দিয়ে কি বোঝানো হয়েছে, ওটা যদি একটু রিপিট করতেন তাহলে অনেক আচ্ছা। ভালো হতো। এখন কন্ট্রোল দিয়ে আমাদের দেখা যায় যে আমরা যে এখানে জিবেরেলিক অ্যাসিড, তারপর যদি এই এক্সপেরিমেন্টের কথাই বলি, জিবেরেলিক অ্যাসিড তারপর অ্যাবসিসিক অ্যাসিড, আমরা এগুলো প্রয়োগ করে দেখতে চাচ্ছি যে কোনো একটা এনজাইমের অ্যাক্টিভিটির কে চেঞ্জ আসতেছে। এখন এমনও হতে পারে যে তুমি যে জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করছো বা অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করছো, ওইটা ছাড়াও অন্য যে কোনো কারণে, মানে অন্য প্রাকৃতিক অনেক কারণে তোমার এই ইফেক্টটা, মানে তুমি একটা চেঞ্জ দেখতে পারো অ্যাক্টিভিটির। মানে সেই ক্ষেত্রে তো তোমার কিন্তু সেই ক্ষেত্রে তোমার জিবেরেলিক অ্যাসিড অ্যাকচুয়ালি ইফেক্ট ফেলতেছে না, মানে প্রকৃতির অন্য কোনো কারণে ইফেক্টটা হচ্ছে, মানে সেটা কোনো কন্টামিনেশনের কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণে হতে পারে। এখন যে কন্টামিনেশন বা এইসব কারণে যে চেঞ্জটা আসে, সেই চেঞ্জটাকে আমরা যদি মানে একদম মানে জিরো করতে চাই, অর্থাৎ সেই চেঞ্জটা যত হচ্ছে না সেটা যদি বুঝতে চাই, সেই জন্যই আমরা মেইনলি কন্ট্রোল ব্যবহার করি। যার ফলে আমরা কন্ট্রোল ব্যবহার করে বুঝতে পারি যে ইফেক্টটা অ্যাকচুয়ালি জিবেরেলিক অ্যাসিডের প্রভাবে হচ্ছে অথবা ইফেক্টটা অ্যাকচুয়ালি অ্যাবসিসিক অ্যাসিডের প্রভাবে হচ্ছে। এখন কন্ট্রোলের ক্ষেত্রে আমরা মেইনলি কি করি, আমরা এমন একটা ধরো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যে বার্লি অ্যালিউরানের উপর হরমোন প্রয়োগ করতেছি, এখন আমরা আমরা এমন একটা কেমিক্যাল প্রয়োগ করব যার ফলে আমরা জানি যে বার্লি অ্যালিউরানের যে আলফা অ্যামাইলেজ আছে তার অ্যাক্টিভিটির হয় চেঞ্জ হবে, এটা আমরা নিশ্চিত, অথবা কোনো চেঞ্জ হবে না, এটা আমরা নিশ্চিত। তাহলে ওইটা যদি ঠিকভাবে কাজ করে, ধরো আমি পানি প্রয়োগ করলাম যেখানে কোনো চেঞ্জ হওয়ার কথা না বার্লি অ্যালিউরানের আলফা অ্যামাইলেজে, তাহলে যদি চেঞ্জ না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এক্সপেরিমেন্টটা পুরোপুরি ঠিক আছে, কারণ চেঞ্জ হওয়ার কথা না, আমরা কন্ট্রোল হিসেবে ওইটা ব্যবহার করতেছি, এমন একটা এক্সপেরিমেন্ট করতেছি যাতে আমাদের কোনো চেঞ্জ হওয়ার কথা না, আমরা রেজাল্টটাও ঠিক ওইটাই পেয়েছি। তার মানে আমরা বুঝতে পারি যে এক্সপেরিমেন্টটা পুরো ঠিকভাবে চলতেছে। আর ধরো তুমি কোনো কারণে পানি দেওয়ার পরেও এই আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটির কোনো চেঞ্জ আসলো, মানে অনেক বড় কোনো চেঞ্জ আসলো,
তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি ঠিকভাবে কাজ করতেছে না। সেক্ষেত্রে আবার আমাদের এক্সপেরিমেন্ট একটু রিভিউ করে আবার করতে হয়। আর এখানে যেহেতু পানি ব্যবহার করতেছে, আমরা জানি যে পানি ব্যবহার করলে আলফা অ্যামাইলেজের যে অ্যাক্টিভিটি তার কোনো চেঞ্জ আসবে না, তার মানে এই ক্ষেত্রে ইফেক্টটা হবে নেগেটিভ, মানে নো চেঞ্জ অ্যাকচুয়ালি। সেই জন্য এই যে কন্ট্রোলটা তাকে বলা হচ্ছে হলো নেগেটিভ কন্ট্রোল। আর আমরা যদি এমন কোনো কেমিক্যাল ইউজ করতাম যেটা আমরা আগে থেকেই জানি যে ওই কেমিক্যালটা ইউজ করলে আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটি অবশ্যই চেঞ্জ হবে, সেটা বৃদ্ধি পেতেও পারে বা হ্রাস পেতেও পারে, তাহলে ওই টাইপের যদি কোনো কেমিক্যাল ইউজ করতাম কোনো এক্সপেরিমেন্টে, মানে কোনো, তাহলে ওই এক্সপেরিমেন্টটাকে বলা হতো হলো পজিটিভ কন্ট্রোল। আমি আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের মধ্যে আরেকজনের কোয়েশ্চেন হচ্ছে, সে লো পিআই অ্যামাইলেজ এন্ড হাই পিআই অ্যামাইলেজ এর ডিফারেন্সটা বুঝতে পারছে না, এটা একটু আচ্ছা, বললে ভালো হতো। এখানে আমরা প্রোটিনের ক্ষেত্রে তোমাদের বলেছি যে প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড গুলো থাকে সেই অ্যামিনো অ্যাসিড গুলো মোটামুটি কিছু আছে চার্জযুক্ত, কিছু আছে চার্জবিহীন। এখন অ্যামিনো অ্যাসিড গুলো এক একটা কন্ডিশন, মানে এক একটা পিএইচ এক একটা অবস্থায় থাকে। ধরো পিএইচ 1 এ আমি যদি একটা ধরে নিই, পিএইচ 1 এ ধরো +2 চার্জ যুক্ত আছে, পিএইচ 3 তে +1 চার্জ যুক্ত আছে, দেন পিএইচ 7 এ 0 চার্জ, তারপর পিএইচ 8 এ দেখা গেল -1 চার্জ। এখন পিআই বা আইসোইলেকট্রিক পয়েন্ট হলো এমন একটা পিএইচ যেই পিএইচ এ কোনো প্রোটিন অথবা কোনো মলিকিউল বা কোনো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে তার টোটাল চার্জ যে থাকে সেই চার্জটা 0 হয়। এখন হাই পিআই অ্যামাইলেজ দ্বারা এমন একটা প্রোটিন বোঝাচ্ছে, মানে দুইটাই অ্যামাইলেজ প্রোটিন, হাই পিআই অ্যামাইলেজ, লো পিআই অ্যামাইলেজ, দুইটাই হলো অ্যামাইলেজ প্রোটিন, অর্থাৎ যারা স্টার্চের উপর কাজ করে। এখন হাই পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে আইসোইলেকট্রিক পয়েন্ট, অর্থাৎ যে পিএইচ এ তারা নিউট্রাল অবস্থায় থাকবে, মানে চার্জ শূন্য অবস্থায় থাকবে, সেই পিএইচটা হলো বেশি। আর লো পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে যে পিএইচ এ তারা চার্জ শূন্য অবস্থায় থাকবে সেই পিএইচটা হলো কম। এটাই হলো হাই পিআই অ্যামাইলেজ আর লো পিআই অ্যামাইলেজের ডিফারেন্স। থ্যাংক ইউ ভাই এটা বলার জন্য। আমাদের আরেকটি প্রশ্ন আছে, সে জিজ্ঞেস করছে যে অ্যাবসিসিক অ্যাসিড এন্ড জিবেরেলিক অ্যাসিড যদি লো পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে কি হবে? ডি নাম্বার অপশনের ক্ষেত্রে জাস্ট হাই পিআই অ্যামাইলেজের জায়গায় লো পিআই অ্যামাইলেজ। আচ্ছা, এখানে ইফেক্ট অনেকটা সেম। তোমরা যদি এখানে এই যে দেখতে পারতেছো যে এমআরএনএ এর জন্য যে ব্যান্ডটা পাওয়া গেছে, সেই ব্যান্ডটার ক্ষেত্রে এখানে দেখো এই যে কন্টিক্স 7087 দিয়ে যেটা বোঝানো হচ্ছে, সেটা হলো, এটা হলো লো পিআই অ্যামাইলেজের ব্যান্ড, এই বরাবর আসার কথা। তাহলে যখন জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করা হচ্ছে, তখন দেখো জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করার ফলে এখানে যে এমআরএনএ পাওয়া গেছে সেই এমআরএনএ এর ব্যান্ডটা অনেক মোটা হয়েছে বা চওড়া হয়েছে, অর্থাৎ বলা যায় যে এখানে এমআরএনএ অনেক বেশি পরিমাণে আছে, অর্থাৎ লো পিআই অ্যামাইলেজের যে জিনটা আছে সেই জিনটা অনেক বেশি পরিমাণে এক্সপ্রেসড হয়েছে। আর যদি আমরা এখন এই যখন জিবরেলিক অ্যাসিড অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই প্রয়োগ করা হয়েছে, তখন সেটা সরি, যখন কেবলমাত্র অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে তখন যদি আমরা দেখি এই ক্ষেত্রে কোনো ব্যান্ড পাওয়া যায়নি। অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিড যখন প্রয়োগ করা হচ্ছে তখন লো পিআই অ্যামাইলেজের যে জিনটা আছে সেই জিনের এক্সপ্রেশনটাও হচ্ছে না, যার ফলে কোনো এমআরএনএ তৈরি হচ্ছে না। আর যেহেতু এমআরএনএ তৈরি হচ্ছে না, সেই জন্য আমরা জেল ইলেকট্রোফোরেসিসে রান করিয়ে কোনো ব্যান্ড পাচ্ছি না। অর্থাৎ হাই পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে যে ইফেক্টটা ফেলতেছে অ্যাবসিসিক অ্যাসিড, জিবেরেলিক অ্যাসিড, লো পিআই অ্যামাইলেজের ক্ষেত্রে অনেকটা সেম ইফেক্ট ফেলতেছে। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন এসেছে যে কোয়েশ্চেনে GA3 মানে জিবেরেলিক অ্যাসিড 3 এবং জিবেরেলিক অ্যাসিড শুধু GA দুটাই বলা আছে, এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? এটা জিবেরেলিক অ্যাসিড, আচ্ছা জিবেরেলিক অ্যাসিড হলো জিবেরেলিন, যে আমরা হরমোনটা জানি, ফাইটো হরমোন বা প্লান্ট হরমোন, সেই হরমোনের একটা টাইপ। মানে আমরা অনেকে মনে করতে পারি যে জিবেরেলিন একটা মাত্র কম্পাউন্ড, কিন্তু জিবেরেলিন একটা মাত্র কম্পাউন্ড না, এর ভেতর জিবেরেলিক অ্যাসিড, অর্থাৎ যেটাকে আমরা অ্যাক্রোনিম GA3 দিয়ে প্রকাশ করা হয় অ্যাকচুয়ালি, সেই GA3 হলো জিবেরেলিনের একটা টাইপ। সেই টাইপটা প্রকাশ করার জন্য এখানে GA3 বা জিবেরেলিক অ্যাসিডটা মানে লেখা হয়েছে, মানে একটা স্পেসিফিক টাইপ বোঝাতে জিবেরেলিনের। ভাইয়া যদি আমরা গ্রাফটার দিকে তাকাই তাহলে ওখানে আবার GA লেখা আছে, তার কোশ্চেন হচ্ছে GA3 আর গ্রাফের GA এর মধ্যে কোনো না, পার্থক্য? এটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই হলো জিবেরেলিক অ্যাসিড, বুঝতে দুইটাই পেরেছি। সেম হরমোন বা সেম প্লান্ট হরমোন বোঝাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের আজকের সেশনটা কন্ডাক্ট করার জন্য। আমি আপনাকে ছোট্ট একটা শেষ কোয়েশ্চেন করতে চাচ্ছি যে এই আপনি ফার্স্টে বলেছিলেন যে প্রথমত আপনি বায়োলজি অলিম্পিয়াডের দিকে আকর্ষিত ছিলেন না, বরঞ্চ কেমিস্ট্রি ফিজিক্স অলিম্পিয়াডের দিকে বেশি আকর্ষিত ছিলেন।
তো এই বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে আপনার কোনো পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে বায়োলজির প্রতি? আপনি প্রথমেই বলেছেন যে আপনার এখন ইঞ্জিনিয়ারিং এ পড়ার থেকে এখন আপনি এই জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এসেছেন, বাট সাবজেক্ট ওয়াইজ বায়োলজির প্রতি কি কোনো আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে? অ্যাকচুয়ালি আগে আমার বায়োলজি নিয়ে তেমন কোনো পার্সপেক্টিভ ছিল না বলতে গেলে। মানে এখন মানে আগে আমার যে চেঞ্জটা আসছে, আমি যদি বলতে চাই পার্সপেক্টিভে চেঞ্জ কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে যদি আমি বলতে চাই তাহলে বায়োলজির প্রতি যে একটা মানে আগ্রহের কথা, মানে বায়োলজি দ্বারা আমি যে একটা মানে মানুষের যে লাইফে সরাসরি ইফেক্ট ফেলতে পারতেছি একটা, এইটার কারণেই মানে এই দিকগুলো আমি আর এখন চিন্তা করার, মানে বায়োলজি অলিম্পিয়াডে পার্টিসিপেট করার ফলে, তারপরে এই বায়োলজি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ার ফলে এই চেঞ্জটা আসছে যে আমি আমার যে পড়াশোনা বা আমার যে কাজ তার মাধ্যমে আমার যে সোসাইটি আছে তার ক্ষেত্রে সেখানে আমি একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারি আমি যদি চাই আর কি, এবং চেষ্টা করে যাই সেইভাবে। মেইনলি পার্সপেক্টিভের চেঞ্জ এটাই, এখানেই। আগে আমার এই টাইপের কোনো ধারণা ছিল না যে আমার ইঞ্জিনিয়ার হয়ে এটা করব বা ওটা করতে হবে, বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়ে বা কেমিস্ট হয়ে এটা করব ওটা করব, কিন্তু বায়োলজি নিয়ে পড়ার ফলে যে মানুষ বলা যায় যে মানে সোসাইটির জন্য কিছু একটা করা অথবা নিজের ভালো লাগার জন্য কিছু একটা করা, অ্যাকচুয়ালি সেটার জন্য সেই চেঞ্জটা আসছে। আপনার কথা শুনে আমাদের মধ্যে অনেকেই হয়তো এখন বায়োলজি অলিম্পিয়াডের প্রতি অনেকটা ইন্টারেস্টেড, তো তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে খুব শীঘ্রই বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের রিজিওনাল রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে। এছাড়া আপনাদের সকলের জন্য রয়েছে আরো 2টি লাইভ, যেটা 9 তারিখ এবং 10 তারিখ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এই কথা বলার পর আমি সবশেষে আমার বিদায় জানানোর আগে আমি তানজিদ ভাইকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি এটা সবাইকে বলবো যে তোমাদের যে বায়োলজি ভালো লাগতে হবে বা যে কোনো কিছু লাগতে হবে সেটা না, তোমাদের যে টপিক ভালো লাগে সেটা বায়োলজি, সায়েন্স হতে পারে, সায়েন্স রিলেটেড নাও হতে পারে, সায়েন্স রিলেটেড না এমন অনেক টপিক আছে বা অনেক সাবজেক্ট আছে। আমি বলবো যে তোমাদের যেটা ভালো লাগে, যেটা তোমরা মনে করো যে তোমাদের জন্য সুইটেবল, তোমরা সে পথে যাও। অনেক সময় হয় যে আমরা মনে করি যে আমরা কোনো একটা ভালো জিনিস দেখেই সেটাকে আমরা মনে করি যে ওইটাই আমাদের প্যাশন। যেমন আমাদের অনেকের মধ্যে কম্পিউটার সায়েন্স বা ওই সফটওয়্যার এইগুলা নিয়ে অনেক মানে এইগুলা আমরা অনেক হায়ার লেভেলে মনে করি, দেন আমরা ভাবি যে এইগুলাই আমাদের প্যাশন অ্যাকচুয়ালি। কিন্তু আমি বলবো যে সবাই তোমরা তোমাদের প্যাশনটা এক্সপ্লোর করো অ্যাটলিস্ট। মানে এইভাবে তোমরা মানে এইভাবে আগে থেকে যে বলে নেওয়া যে এটা আমার প্যাশন বা ওইটা আমার প্যাশন, তার আগে তোমরা মানে সব সাইডটা একটু এক্সপ্লোর করে দেখো অ্যাকচুয়ালি কোনটা তোমাদের প্যাশন। সেটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি মানে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদের কিন্তু, তুমি যদি কোনো ভালো টপিকে ভালো কাজও করো বা ভালো টপিকে যাও, তোমার যে নিজের যে সেলফ স্যাটিসফ্যাকশন আছে বা তোমার যে প্যাশন আছে, তুমি যদি সেটা নিয়ে কাজ করতে পারো তাহলে সেটাই তোমার সব থেকে বড় পাওয়া হবে।